ইম্যানুয়েল কান্ত একজন গ্রেট জার্মান ফিলোসফার ছিলেন। তিনি একজন আইডিয়ালিস্ট ফিলোসফার এবং ইম্যানুয়েল কান্ত তিনি তার জীবনে অনেক কিছু বলে গেছেন, অনেক ফিলোসফিক দর্শন দিয়ে গেছেন। এবং এই ইম্যানুয়েল কান্তের জন্ম হওয়ার প্রায় অলমোস্ট 45 বা 46 বছর পর জন্ম হয় আরেকজন অত্যন্ত মহান এবং খুবই গ্রেট জার্মান ফিলোসফার। তার নাম কি? তার নাম হচ্ছে হেগেল। ওকে, জর্জ উইলিয়াম ফ্রেডরিক হেগেল, ইন শর্ট হেগেল। তো হেগেল হচ্ছে কি একজন আইডিয়ালিস্ট ফিলোসফার, অর্থাৎ হেগেল এবং কান্ত এরা সব আদর্শবাদী দর্শনে বিশ্বাস করে। ওকে, নাও এই হেগেল ইম্যানুয়েল কান্ত যা কিছু বলেছে সেগুলোকে গ্রহণ করেছে, মানে বলছে যে হ্যাঁ কান্ত ঠিক বলেছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু একদম লাস্ট পোর্শনে গিয়ে কান্ত যে মানে সব থেকে ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, হেগেল ঠিক তার উল্টো কনসেপ্টের কথা বলছে, ঠিক তার উল্টো একটা বিশ্বাস বা ধারণার কথা বলছে। এখানে হেগেলের সঙ্গে কান্তের একটা ডিফারেন্সিয়েশন তৈরি হচ্ছে। তো এই যে হেগেল এবং কান্ত এরা দুজনেই হচ্ছে পৃথিবীর ইতিহাসে সব থেকে শ্রেষ্ঠ যারা দার্শনিক বা ফিলোসফার তাদের মধ্যে একজন। যদি একদম অ্যানসিয়ান টাইম থেকে শুরু করা যায়, মানে প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটস, ওকে, রেনে দেকার্ট, তারপর আসছে রেনে দেকার্ট, স্পিনোজা, ব্রাকলি, এর পরপরে আসছে ডেভিড হিউম বা তারপরে হচ্ছে অ্যাডাম স্মিথ, তারপরে হচ্ছে ইম্যানুয়েল কান্ত এবং হেগেল, ফ্রেডরিক নিৎজে, আর্থার শোপেনহাওয়ার তো ইনফ্যাক্ট বৌদ্ধিজম নিয়ে অনেক কিছু কমেন্টারিজ দিয়েছেন। তো এই সমস্ত ফিলোসফির যদি হিস্ট্রিটা আমরা যদি দেখি তাহলে তার মধ্যে কান্ত এবং হেগেল হচ্ছে অত্যন্ত অনিবার্য। মানে 20 জন যদি ফিলোসফারকে বেছে নেওয়া হয় তাহলে তার মধ্যে কান্ত এবং হেগেলের নামকে রাখতেই হবে, এরকম। কিন্তু সেই দুজন ফিলোসফার একে অপরের সাথে পুরোপুরি এগ্রি করে না, তাদের মধ্যে কিছু পার্থক্য আছে। কান্ত যা কিছু বলছে হেগেল সে সব কিছু শুনছে, বুঝছে, কিন্তু হেগেল কিছু জায়গাতে তার সাথে ডিসএগ্রি করছে। দুজনে প্রায় 70% মতো একমত, সহমত বিভিন্ন বিষয়, কিন্তু 30% হচ্ছে ডিফারেন্ট। এই যে ফিলোসফিক্যাল কনফ্লিক্ট, এটা হচ্ছে অত্যন্ত সেন্ট্রাল, মানে এটা হচ্ছে এমন একটা কনফ্লিক্ট হেগেল আর কান্তের মধ্যে যেটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। মানে পুরো ফিলোসফির হিস্ট্রিটা নির্ভর করে আছে দুজনের কনফ্লিক্টের উপরে। কান্ত আধুনিক যে বিজ্ঞান বা আধুনিক যে সায়েন্স এবং ম্যাথামেটিক্স সেগুলোর উপরে কান্তের অনেক অনেক বেশি প্রভাব আছে। এবং হেগেলের প্রভাব বেসিক্যালি সাইকোলজি এবং আরও অন্যান্য, হেগেলের প্রভাব তো সব জায়গাতেই প্রায় অলমোস্ট আছে, ঠিক আছে। পলিটিক্যাল ফিলোসফি, সাইকোলজি, হিস্ট্রি এবং সাইকো অ্যানালিসিস এবং সায়েন্সেও বেশ কিছু জায়গাতে হেগেলের প্রভাব আছে। তো দুজনকে আমাদের আজকের ভিডিওতে আমরা দুজনকে বোঝার চেষ্টা করবো যে হেগেল কী কী, ইম্যানুয়েল কান্ত তার যে ইম্পর্টেন্ট 2-3টে কনসেপ্ট এবং হেগেল যে বলে গেছেন তার কিছু কনসেপ্ট, এবং তাদের দুজনের মধ্যে যে পার্থক্য বা কনফ্লিক্ট সেটা ঠিক কী, এবং এই কনফ্লিক্টের মধ্যে আমি পার্সোনালি আমি যা কিছু এখন পড়াশুনো করেছি তার মধ্যে কোনটা আমি বেশি প্রেফার করি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, আমার নাম রুদ্র এবং তোমরা সবাই দেখছো দ্য ইউটোপিয়া বাংলা। আজকের ভিডিওতে আমরা হেগেল এবং কান্তের যুদ্ধ বা দুজন দার্শনিকের যুদ্ধ নিয়ে আলোচনা করব। ওকে, তো শুরু করা যাক। নাও সবার প্রথমে হচ্ছে কান্ত সম্পর্কে বলি। না, ইম্যানুয়েল কান্ত অলমোস্ট 1724 সালে জন্ম হয়েছে এবং তিনি মারা গেছেন 1804। তো অলমোস্ট প্রায় 80 বছর মতো বয়সকাল। এবং তিনি তার জীবনে সবথেকে মেজর যে বইগুলো লিখেছেন তার মধ্যে হচ্ছে যেমন ক্রিটিক অফ রিজন, পিওর রিজন, মেটাফিজিক্স অফ মোরালস বলে একটা বই, লেকচারস অন এথিক্স বলে ওনার একটা রাইটিং আছে। এগুলো হচ্ছে ইম্যানুয়েল কান্তের সবথেকে শ্রেষ্ঠ দর্শন। ওকে, অন্যদিকে আরেকজন ফিলোসফার হেগেল, তিনি যে জন্ম হয়েছেন প্রায় 1770 সালে এবং তিনি মারা গেছেন কত 1831 সালে। খুব বেশি মানে হেগেলের কান্তের থেকে একটু কম সময় জীবিত ছিল আর কি, ঠিক আছে, প্রায় 60 বছর মতো আর কি বলা যেতে পারে। এই হেগেল তার লেখা সব থেকে শ্রেষ্ঠ বই হচ্ছে কি দ্য ফিলোসফি অফ হিস্ট্রি, মানে ইতিহাসের দর্শন। দর্শনের ইতিহাস নয় কিন্তু, মানে ইতিহাস বা হিস্ট্রি বলতে যে জিনিসটা আমরা বুঝি পুরো সভ্যতার যে হিস্ট্রি, একটা দেশ আরেকটা দেশকে দখল করে নিচ্ছে, যুদ্ধ হচ্ছে, তারপর নতুন একটা ধারণা আসছে, নতুন বিজ্ঞানের সৃষ্টি হচ্ছে, নতুন টেকনোলজি আসছে, এই যে পুরো হিস্ট্রিটা চলছে সেটা কিভাবে চলছে তার একটা দার্শনিক ধারণা তিনি দিয়েছেন তার বইতে দ্য ফিলোসফি অফ হিস্ট্রি। এবং তার লেখার একটা অত্যন্ত শ্রেষ্ঠ খুবই ইম্পর্টেন্ট বই সেটা হচ্ছে কি এই ফেনোমেনোলজি অফ দ্য স্পিরিট। ওকে, হেগেলের লেখাকে আমরা বেসিক্যালি 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে নেচার, মানে প্রকৃতি সব কিছুর উপরে, আর একটা হচ্ছে স্পিরিট, মানে আমাদের যে কনসাসনেস সেলফ সেটা কী করে তৈরি হয় তার উপরে, আর 3 নম্বর যেটা হচ্ছে লজিক, লজিকের থ্রুতে আমাদের সেলফ আমাদের রিয়েলিটি বা নেচারকে বোঝার চেষ্টা করছে। ওকে, তো হেগেলের লেখা বই ফেনোমেনোলজি অফ দ্য স্পিরিট অ্যান্ড ফিলোসফি অফ হিস্ট্রি অ্যান্ড দ্য সায়েন্স অফ লজিক, এগুলো হচ্ছে হেগেলের শ্রেষ্ঠ লেখা। এবার আমরা আসি ইম্যানুয়েল কান্তের কনসেপ্টের উপরে। ইম্যানুয়েল কান্তের দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসেপ্ট আমরা আজকে আলোচনা করব। একটা হচ্ছে কি দ্য থিং ইন ইটসেলফ, অর্থাৎ কোন থিং মানে হচ্ছে বিষয় বা বস্তু, কোনো একটা বস্তু সে তার মধ্যে অ্যাকচুয়ালি কী, প্রকৃতপক্ষে তার সত্তাটা অ্যাকচুয়ালি কী। আর একটা হচ্ছে এ প্রায়োরি। এ প্রায়োরি মানে কি? এ প্রায়োরি মানে হচ্ছে
সেই সমস্ত জ্ঞান যে জ্ঞানগুলো আমরা অভিজ্ঞতা বা অনুভূতি বা ফিলিংস বা এক্সপেরিয়েন্স এগুলোর সাহায্যে আমরা পাই না, বরঞ্চ যে জ্ঞানগুলো আমরা যুক্তি বা তর্কর সাহায্যে আমরা পাই, যেগুলো আমরা রিজনিংয়ের থ্রুতে পাই, মনে চিন্তা করার মাধ্যমে আমরা যে জ্ঞানটা অর্জন করি। যেমন একটা উদাহরণ দিই, কোনো একটা লেটসে ট্রায়াঙ্গেল আছে, তো ট্রায়াঙ্গেলের সমকোণী ত্রিভুজ, তার লম্ব স্কোয়ার, ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এটা আমরা ফিলিংসের থ্রুতে এই জ্ঞানটা আমরা পাবো না, অভিজ্ঞতা বা অনুভূতির থ্রুতে এই জ্ঞানটা আমরা পাবো না। এটা কি যুক্তি, তর্ক, আমাদের মাইন্ডের একটা ক্ষমতা আছে, সেটার সাহায্যে আমরা পাচ্ছি। বা ফর এক্সাম্পল নতুন যে মোবাইল ফোন আবিষ্কার হচ্ছে, এটা কোনো অভিজ্ঞতার থেকে আসা জ্ঞান নয়, আর্টিস্টিক বা স্পিরিচুয়াল নলেজের মতো নয় এটা কিছুটা, বরঞ্চ এটা কি প্রায়োরি নলেজ। অর্থাৎ সার্কেল বা স্ট্রেট লাইন, একটা স্ট্রেট লাইনের সাথে আরেকটা স্ট্রেট লাইন গেলে কীভাবে তারা কি সমান্তরাল হচ্ছে নাকি বিচ্ছেদ করছে, এগুলো কি সব প্রায়োরি। এই যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে, এবং পৃথিবী থেকে যদি আমরা একটা স্পেসশিপ লঞ্চ করি যেটা অনেক দূরে মানে পৃথিবীর চারিদিকে ঘুরবে এবং গিয়ে আমাদেরকে নেটওয়ার্ক বা সিগন্যাল আমাদেরকে দেবে যথেষ্ট পরিমাণে, আমরা কমিউনিকেট করতে পারি, তাহলে এটার জন্য আমাদের কোনো অভিজ্ঞতা কাজে লাগবে না, বরঞ্চ আমাদের কী লাগবে প্রায়োরি ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে, হিসাব নিকাশ করতে হবে, অনেক গতিবেগ কত থাকতে হবে, দূরত্ব কত আছে, এগুলো। তো এগুলো হচ্ছে কি প্রায়োরি নলেজ। অর্থাৎ আমাদের মন যখন প্রকৃতির উপরে যাচ্ছে তখন মনের ভিতরে কতগুলো এমন জিনিস আছে যেটা প্রকৃতিতে নেই, কিন্তু সেগুলোর সাহায্যে আমরা প্রকৃতিকে আমরা বুঝতে পারি বা জানতে পারি। ওকে, যেটা হচ্ছে কি যুক্তি, লজিক বা হচ্ছে সায়েন্স, এগুলো যেগুলোর উপর নির্ভর করছে। ওকে, এটা হচ্ছে কি প্রায়োরি। এরপর ইমানুয়েল কান্তের হচ্ছে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি দ্য থিং ইন ইটসেলফ। ধরুন ফর এক্সাম্পল কোনো একটা বই, আমি একটা বই নিলাম, এই বইটা আমি রিসেন্টলি কিনেছি, এখনও পড়া শুরু করিনি, জিউংয়ের লেখা বই। তো এটা পড়লে এটা সম্পর্কে আমাদের চ্যানেলে অনেক ভিডিওস আসবে, জিউংয়ের কিছু অলরেডি ভিডিওস আমাদের চ্যানেলে অ্যাভেলেবেল আছে সাইকোলজি সম্পর্কে, তো তোমরা সেটা চেক আউট করতে পারো। ওকে, ধরা যাক এই যে বইটা, এই বইটার মধ্যে ইমানুয়েল কান্ত বলছে কি একটা জিনিস আছে যেটাকে বলা যেতে পারে কি থিং ইন ইটসেলফ। থিং মানে একটা বিষয় বা বস্তু। না, এই বইটা নর্মালি আমি হাতে দেখছি বা স্পর্শ করছি, টাচ করছি, এর যে কালার আছে সেটা আমি দেখতে পাচ্ছি, এর যেটা শেপ আছে, সাইজ আছে, একটা ওজন আছে, ঠিক আছে, সেগুলো সম্পর্কে বইটা নিজে জানে না, কিন্তু আমরা জানি, আমরা এইভাবে জিনিসটাকে ভাবছি বা আমরা জিনিসটাকে দেখছি, ঠিক আছে। থিং ইন ইটসেলফ মানে কি এই বইটার একটা এসেন্স, এর একটা নির্যাস, এর একটা অস্তিত্বের একটা সত্তা। এই বইটা না থাকলে যা হতো আর এই বইটা থাকার ফলে যা হচ্ছে সেটার একটা অনুভূতি বা একটা, সেটা আমাদেরকে কি করছে, আমাদের জীবনে একটা প্রভাবিত করছে। বা ধরো যাক এই পেন্সিলটা বা শার্পনারটা, ঠিক আছে, তো কি এগুলো আমাদের জীবনে একটা প্রভাব ফেলে, তো সেটা এর একটা অস্তিত্ব আছে, এই অস্তিত্বের নিজস্ব একটা সত্তা আছে, নিজস্ব একটা অস্তিত্ব আছে, সেই অস্তিত্বের মধ্যে যেটা নির্যাস আছে সেটা হচ্ছে কি থিং ইন ইটসেলফ। অর্থাৎ এটা শুধুমাত্র একটা পেন্সিল না যেটাকে আমরা জাস্ট ব্যবহার করছি এবং ফুরিয়ে যাচ্ছে, ফেলে দিচ্ছি, বরঞ্চ পুরো ইউনিভার্সে এর একটা প্রয়োজনীয়তা আছে, এর একটা অস্তিত্বের একটা অর্থ আছে, সেটা হচ্ছে কি থিং ইন ইটসেলফ। ওকে, এবং ইমানুয়েল কান্ত বলছে কি এই যে থিং ইন ইটসেলফ সেটা প্রকৃতিতে কি, পুরো ইউনিভার্সের সেই থিং ইন ইটসেলফটা কী বা বিভিন্ন বস্তুর মধ্যে থিং ইন ইটসেলফটা কী, সেটা আমরা কোনোদিনও জানতে পারবো না। কেন? কারণ আমরা যখন বাস্তবকে দেখি বা প্রকৃতিকে যখন আমরা দেখছি তখন সব কিছু আমরা চোখ দিয়ে দেখছি, কান দিয়ে শুনছি, নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিচ্ছি, সব কিছু। আর এই সেন্সগুলো কি কন্ডিশনাল, মানে আমরা চোখে অনেক দূর পর্যন্ত দেখতে পাবো না, মানে রাতের আকাশে তাকালে একদম ইউনিভার্সের শেষে কী আছে আমরা দেখতে পাচ্ছি না, কিছু দেখতে পাচ্ছি তারপর জিনিসটা সব নীল রঙের হয়ে যায়, ঠিক আছে। কানের আওয়াজ আমরা অনেক দূর পর্যন্ত শুনতে পারি না, নির্দিষ্ট, শুধু তাই নয়, একটা মানে হার্জ আছে, একটা মানে নির্দিষ্ট, আমি ভুলে গেছি, একটা রেঞ্জ আছে, সেই রেঞ্জের মধ্যে যখন ডেসিমেলটা থাকে মানে ফ্রিকোয়েন্সিটা থাকে শব্দের, তখনই আমরা শুনতে পাই শুধুমাত্র কানে, তার থেকে বেশি হলে শুনতে পাবো না, তার থেকে কম হলে শুনতে পাবো না। চোখেও তাই, চোখে আমরা সমস্ত রং দেখতে পাই না, যে 7টা রং আমরা দেখতে পাই তার বাইরেও আরও অনেক রকমের রং আছে, কিন্তু সেগুলো আমাদের চোখ মানে দেখতে পায় না, ঠিক আছে। তো আমাদের চোখ, আমাদের কান, আমাদের নাক, এগুলো অত্যন্ত শর্তাধীন, মানে এগুলোর উপর শর্ত আরোপ করা আছে, বাস্তব থেকে শুধুমাত্র কতগুলো ছোট্ট ছোট্ট অংশ সে দেখতে পাচ্ছে, জানতে পারছে, এবং তারপর সেটা মাথায় যাচ্ছে এবং সেগুলোকে সে চিন্তা করছে অ্যান্ড সো অন, সব কিছু। তো প্রকৃতপক্ষে আমাদের যে সেলফ বা আমাদের যে সত্তা, সে এবং প্রকৃতি, এই দুটোর মধ্যে একটা ব্যারিকেড আছে, একটা বাধা আছে, একটা প্রতিবন্ধকতা আছে। আর আমরা কোনোদিনও সেই প্রকৃতির থিং ইন ইটসেলফ, তার যে অ্যাকচুয়াল যে নির্যাস, তার অস্তিত্বের অ্যাকচুয়াল যে অর্থ, সেটা আমরা কোনোদিনই হয়তো জানতে পারবো না। আমরা কি করতে পারি, আমরা শুধুমাত্র সেই জগতে চলার জন্য প্রায়োরি এবং ক্যাটেগরাইজেশন, এই দুটোকে ব্যবহার করে আমরা
জীবনটাকে সুন্দর করতে পারি, আমরা ভালো করতে পারি, আমরা সব কিছু বুঝতে পারি, প্রকৃতি কীভাবে কাজ করে করে আমরা জিনিসটাকে আমরা ন্যাভিগেট করতে পারি। কিন্তু প্রকৃত যে একদম ফান্ডামেন্টাল যে নলেজ, একদম কোর যে জিনিসটা কি আছে নেচারের মধ্যে, প্রকৃতির মধ্যে, সেটা আমরা কোনোদিনই আবিষ্কার করতে পারবো না। এটা হচ্ছে কি ইমানুয়েল কান্তের ফিলোসফি। ওকে, এবং কান্তের আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কি ক্যাটেগরাইজেশন, যেটা অ্যাকচুয়ালি অ্যারিস্টোটলের কনসেপ্টের সাথে বেশ কিছুটা সিমিলার। অ্যারিস্টোটলের কনসেপ্টে অনেক বেশি ডেভেলপ বা অনেক বেশি উন্নত একটা ভার্সন। ক্যাটেগরাইজেশন মানে কি, মানে হচ্ছে পৃথিবীতে কোনো জিনিসই একটা তার অস্তিত্ব নেই, সব কিছু একটা গ্রুপ বা একটা ক্লাসে এক্সিস্ট করে। মানে যদি আমি বলি ধরুন গাছ, ঠিক আছে, তো গাছ অনেক রকমের হয়, লতা জাতীয় গাছ হয়, বৃক্ষ জাতীয় গাছ হয়, ঠিক আছে, জলজ অনেক গাছ হয়। তারপর যদি আমি বৃক্ষ জাতীয় উদ্ভিদ বলি, তার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে, অনেকগুলো ক্যাটাগরিজ আছে, ঠিক আছে। তারপর সেই একই বৃক্ষ মানে আম গাছ যদি আমি বলি, আম গাছের মধ্যে আবার অনেক রকমের আম গাছ আছে আবার। তো এরকম করে সব কিছু একটা ক্যাটাগরিসে এক্সিস্ট করে, কোনো কিছু একটা আছে পৃথিবীতে ইউনিভার্সে এমনটা নয়, সব কিছু কতগুলো একটা ক্লাস, একটা ক্যাটাগরিসে, মানে মানুষ, নারী আর পুরুষ, বা শিশু, মধ্যবয়স্ক, প্রাপ্তবয়স্ক, ঠিক আছে, এরকম। তো সব কিছু একটা ক্যাটাগরিসে এক্সিস্ট করে, মোবাইল ফোন থেকে শুরু করে জিনিসপত্র, গাছপালা, বস্তু, অভিজ্ঞতা, অনুভূতি, সব কিছু। তো ইমানুয়েল কান্তের মতে এই ক্লাসিফিকেশন বা ক্যাটাগরাইজেশনের থ্রুতে আমরা নেচারটাকে বোঝার চেষ্টা করি, জিনিসগুলোকে বুঝতে পারি, ঠিক আছে। এবং মানে এত বেশি বড় প্রকৃতি, সেটাকে আমরা আমাদের ক্যাটাগরাইজেশনের থ্রুতে এবং এ প্রায়োরি ইউজ করে আমরা সেটার মধ্যে একটা ধারণা তৈরি করতে পারি যে অ্যাকচুয়াল বাইরের জগৎটা কেমন, এবং তার মধ্যে দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করি, সব কিছুকে আমরা উন্নত করার চেষ্টা করি। এটা হচ্ছে ইমানুয়েল কান্তের ধারণা। কিন্তু আমরা কখনো ওই থিং ইন ইটসেলফ সেটাকে আমরা কোনোদিনও খুঁজে পাবো না, বা সেটাকে কখনো আবিষ্কার করতে পারবো না। এবার হচ্ছে আসি হেগেলের কথা। হেগেল হচ্ছে খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট, হেগেলের ফিলোসফি খুবই ইম্পর্টেন্ট। ওকে, নাও হেগেলের মতে, হেগেলের হচ্ছে দুটো কনসেপ্ট আছে আমি যেটা আলোচনা করবো আজকে। একটা হচ্ছে কি ডায়ালেকটিক্স, ওকে, ডায়ালেকটিক্যাল রিজনিং। আর একটা হচ্ছে কি যেটাকে বলা হয় কি দ্য কনসেপ্ট অফ দ্য জেইস্ট। ওকে, নাও শব্দগুলো শুনে ভয় পাওয়ার কিছু নেই, এগুলো অত্যন্ত সহজ বিষয়, ঠিক আছে। সবার প্রথমে আলোচনা করি ডায়ালেকটিক্স মানে কি। ডায়ালেকটিক্স মানে হচ্ছে হেগেলের মতে যে আমরা সব কিছু যখন কারণ ভাবি বা চিন্তা করি, তখন প্রথমে আমরা একটা থিসিস তৈরি করি। থিসিস মানে একটা ধারণা, ওকে। তারপর সেই থিসিস থেকে একটা অ্যান্টিথিসিস তৈরি করি, মানে থিসিসটা বা সেই ধারণাটার উল্টো একটা জিনিস। তারপর সেই অ্যান্টিথিসিস আর থিসিসটা মিলিয়ে আমরা একটা সিনথেসিস তৈরি করি, মানে টোটাল একটা জিনিস, ওকে। এই থিসিস, অ্যান্টিথিসিস আর হচ্ছে সিনথেসিস, এই তিনটে বারবার করে চলতে থাকে। এটাই হচ্ছে আমাদের মানে চিন্তা করা বা রিজনিং করার মানে একটা মানে নিয়ম, মানে এইভাবে আমাদের মাইন্ডটা কাজ করে বারবার। তো এটাকে যদি একটা এক্সপ্লেন করা যায়, এটার জন্য একটা জোকস আছে, খুব একটা পপুলার একটা মজার একটা জোকস আছে, যে একবার কি হয়েছে যে রাশিয়াতে সেখানে অনেক রাজনৈতিক অরাজকতা চলছে। তো সেখানে একজন মানে একটা সরকারি একটা কর্মচারী বসে আছে। তো সেখানে তখন কমিউনিস্ট সরকার, মানে সেখানে তখন হচ্ছে মানে কমিউনিস্ট সরকার আছে, এবং সেখানকার যারা মানে ডেমোক্রেটিক সরকার তারা আর কি মানে হেরে গেছে আর কি, যুদ্ধ হয়েছে অনেক। তো একজন লোক এসছে, সে এসে সরকারি কর্মচারী যে একটা বড় একটা অফিসার, তাকে বলছে যে আমি এই দেশ থেকে চলে যাব, তো আমার পাসপোর্ট আর ভিসা মানে এগুলো সব দিয়ে দিচ্ছি, মানে এগুলো একবার চেক করে নিয়ে আপনি আমাকে যাওয়ার পারমিশন দিয়ে দিন, ঠিক আছে। তো তখন সরকারি কর্মচারীটা জিজ্ঞাসা করছে যে তুমি কেন এখান থেকে চলে যাবে, ঠিক আছে, আমাদের দেশে সব কিছু এখন তো ভালোই চলছে, এখন সব ঠিকঠাক আছে, তুমি এখান থেকে কেন চলে যেতে চাইছো। তো তখন সেই লোকটা উত্তর দিচ্ছে যে এর পিছনে দুটো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে কি যে আমি এই দেশ থেকে চলে যাব কারণ কমিউনিস্ট যে সরকার, ঠিক আছে, আমার এই কমিউনিস্ট সরকারের উপর পুরো বিশ্বাস আছে, এবং আমার মনে হয় যে কমিউনিস্ট সরকারই অনেক দিন থাকবে, এবং কমিউনিস্ট সরকার খুব ভালো। কিন্তু কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে কিছু খ্রিস্টান বা কিছু অন্যান্য মানুষ আছে যারা এর বিরুদ্ধে মানে এখনও বেঁচে আছে আর কি, তারা সমাজে আছে। হতে পারে ভবিষ্যতে তারা একটা দল গঠন করলো এবং কমিউনিস্ট সরকার যদি হারিয়ে ফেলে, তখন আমরা যারা কমিউনিস্ট পার্টিকে সাপোর্ট করি তারা তো সেখানে থাকতে পারবো না, তখন তো আমাদেরকে অনেক অত্যাচার করবে। তো সেই জন্য আমি চলে যেতে চাই। তো তখন সরকারি কর্মচারীটা শোনার পর হেসে বললো যে না না, এরকম কোনোদিনও হবে না, এটা হচ্ছে মানে কমিউনিস্ট সরকার হচ্ছে ইটারনাল, মানে একদম সবসময় থাকবে, একবার যখন এসে গেছে কমিউনিস্ট সরকার এখান থেকে যাবে না, আর অন্য পার্টিরা আমাদেরকে হারাতেও পারবে না, ঠিক আছে। তো তোমার এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে কমিউনিস্ট সরকার ভবিষ্যতে হেরে যাবে, ঠিক আছে, তোমার অন্য দেশে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। তখন লোকটা কি বললো জানেন, তখন লোকটা বললো যে হ্যাঁ, এটা হচ্ছে আমার দ্বিতীয় কারণ, মানে কমিউনিস্ট সরকার যে জিতে যাবে বা অনেক দিন ধরে থাকবে, অন্য পার্টিরা একে হারাতে পারবে না, সেটা হচ্ছে তো দ্বিতীয় কারণ, ঠিক আছে। তো প্রথমে যে কারণটা দিল, এবার এটার সাহায্যে আমরা হেগেলের ডায়ালেকটিক্সটা বুঝতে পারি খুব সহজে একদম। প্রথমে লোকটা বললো কি কমিউনিস্ট পার্টি জিতে গেছে এবং সেটা খুব ভালো, এবং অন্য পার্টি যদি কমিউনিস্ট পার্টিকে হারিয়ে দেয় সেই ভয়তে সে এখান থেকে চলে যেতে চায়। এটা হচ্ছে কি থিসিস, তার একটা ধারণা। এবার
ওই যে সরকারি কর্মচারী সে বলছে কি না এরকম কোনোদিনও হবে না, ঠিক আছে, এটা মানে কমিউনিস্ট সরকার এত শক্তিশালী এবং এমনভাবে সব কিছু ঠিক করে নিয়েছে যে কমিউনিস্ট সরকার আর কোনোদিনও হেরে যাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে কি অ্যান্টিথিসিস, মানে এই থিসিসটার ঠিক উল্টোটা, ঠিক আছে। তো সেটা বললো কি সরকারি কর্মচারী। এবার থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে সিনথেসিস। তখন এই লোকটা কি বলছে যে হ্যাঁ এটা হচ্ছে আমার দ্বিতীয় কারণ। ওকে, এই অর্থাৎ এই অ্যান্টিথিসিসটাকেই কাজে লাগাচ্ছে মানে থিসিসের উপরে। অনেকের ধারণা কি এই যে থিসিস সেখান থেকে অ্যান্টিথিসিস যখন হচ্ছে তারপর সিনথেসিসটা কি এই প্রথম যে থিসিস যেটা ছিল অর্থাৎ যে দেশ থেকে চলে যাব আমি কারণ কমিউনিস্ট সরকার হেরে যেতে পারে, তো সেখানে ফিরে যাওয়া হচ্ছে, সে আবার দেশ থেকে চলে যেতে চাইছে কারণ কমিউনিস্ট সরকার থাকবে না, ফিরে যাওয়া নয়, বরঞ্চ এই থিসিস অ্যান্টিথিসিস এবং সিনথেসিসের ফলে সে ওখানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে সে একই কথাই সে বলছে যে আমি দেশ থেকে চলে যাব, কিন্তু এবারের উপলব্ধিটা বা রিয়েলাইজেশনটা আলাদা। প্রথমবার উপলব্ধিটা কী ছিল যে অন্য পার্টি কমিউনিস্টকে হারিয়ে দেবে সেই জন্য সে চলে যাচ্ছে। দ্বিতীয়বার যখন বললো না হারাবে না এবং কমিউনিস্ট পার্টি ইটারনাল, তখন সে কি বললো যে হ্যাঁ এই জন্য সে চলে যেতে চাইছে, যে এটা ইটারনাল এবং এটা কোনোদিনও কেউ হারাবে না। তো এবারের যে সেই কনক্লুশনটা বা সেই বিষয়টা একই, যে সে দেশ থেকে চলে যেতে চাইছে, কিন্তু দ্বিতীয়বারের ক্ষেত্রে মানে সিনথেসিস যখন 3 নম্বর যে পার্টটা সেখানে তার উপলব্ধি অনেক অনেক বেশি, সেই থিসিস অ্যান্টিথিসিস এবং তার মধ্যে দিয়ে এসে সিনথেসিসে পৌঁছাচ্ছে। তো তার কনক্লুশনটা সেই থিসিসের মতোই হতে পারে কিন্তু সেখানে ফিরে যাচ্ছে এমনটা নয়, বরঞ্চ সেটা অন্য একটা সেই গভীরভাবে জিনিসটাকে আরও বেশি উপলব্ধি করছে, তার রিয়েলাইজেশনটা আরও অনেক বেশি। ওকে, তো এটাই হচ্ছে কি হেগেলের কনসেপ্ট অফ দ্য ডায়ালেকটিক্স। ওকে, হেগেল বলে যে পৃথিবীর ইতিহাসটা ঠিক এই একই রকমভাবে চলছে। অর্থাৎ এটার মানে কি, এটার মানে হচ্ছে যে ধরা যাক খ্রিশ্চানিটি, মানে খ্রিশ্চানিটি সবার প্রথমে কি বলেছিল 10 কমান্ডমেন্টস দিয়েছিল, তার মধ্যে বলেছিল যে 10টা কমান্ডমেন্ট যেটা ছিল আর কি, যে লাভ ইউর এনিমি, লাভ ইউর নেইবার, ঠিক আছে, যে নিজের শত্রুকে ভালোবাসো। কিন্তু যখন জেসাস মারা গেল, তারপর যখন ধীরে ধীরে কিছু সময় চলে গেল, তখন কি হলো যে রাজারা যারা ছিল তারা কি বললো যে যারা খ্রিশ্চান ধর্ম গ্রহণ করবে না তাদেরকে মেরে ফেলা হবে, ঠিক আছে, মানে একদম গলায় তরোয়াল লেখে তোমাকে খ্রিশ্চানিটি মেনটেন করতে হবে, তোমাকে শত্রুকে ভালোবাসতে হবে এবং তোমার প্রতিবেশীকে ভালোবাসতে হবে, না বাসলে তুমি মারা যাবে। অর্থাৎ কি লাভ যেটা অ্যাকচুয়াল যে ধারণাটা সেটা ঠিক তার উল্টো ধারণাতে তৈরি হয়ে গেল, হেট্রেড তৈরি হয়ে গেল। কিন্তু তারা ভাবছে যে হ্যাঁ এটাই হচ্ছে লাভ, মানে এটা তারা ভালো কাজ করছে। ঠিক তার অপোজিশন, মানে আমরা এমন একটা জগতে আছি যেখানে আইডিয়াস টার্নস ইনটু ইটস ওন অপোজিশন। তো এটা হচ্ছে হেগেলের কনসেপ্ট অফ দ্য ডায়ালেকটিক্স। এবং এই যে একটা আইডিয়া আর ঠিক তার অপোজিশন, এই দুটো তৈরি হয়, প্রথম আইডিয়া থেকে তার অপোজিশন তৈরি হয় এবং সেই অপোজিশন এবং প্রথম আইডিয়া দুটোর মধ্যে একটা যুদ্ধ তৈরি, একটা কনফ্লিক্ট তৈরি হয়, সেখান থেকে তৈরি একটা নতুন আইডিয়া যেটা হচ্ছে কি সিনথেসিস। সেই সিনথেসিসটা থেকে কি আবার তার একটা অপোজিং আইডিয়া তৈরি হয়, তখন সেটা হয়ে যায় মানে থিসিস, অ্যান্টিথিসিস তৈরি হলো, দুটোর মধ্যে কনফ্লিক্ট, আবার সেখান থেকে একটা নতুন আইডিয়া তৈরি হয়। এরকমভাবে পৃথিবীর ইতিহাসটা রোল করতে করতে আসছে। তো হেগেল অনেকগুলো উদাহরণ দেয়, যেমন হেগেলের হচ্ছে আরেকটা উদাহরণ ফর এক্সাম্পল ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চে যখন যারা শ্রমিক তাদেরকে যখন অনেক বেশি অত্যাচার করা হচ্ছে, তখন কি হলো সবাই শ্রমিকদেরকে অনেক পরিশ্রম করতে হচ্ছে, অনেক টাকা মানে তাদেরকে অনেক কম খাবার দেওয়া হচ্ছে, অনেক কম টাকা দেওয়া হচ্ছে, কিন্তু যারা মালিক তারা অনেক টাকা রোজগার করছে। তখন কি নতুন একটা ধারণা এলো কি যে না ফ্রিডম, আমাদের সবার ফ্রিডম দরকার, রেভলিউশন দরকার, তো স্বাধীনতা দরকার। তো যখন সেই স্বাধীনতা জিনিসটা এই আইডিয়াটা যখন এলো, তার কিছু বছর পর কি হলো সেখানে যখন মানে অনেক কি বলবো পলিটিক্যাল পার্টি অনেক শক্ত হয়ে গেল, অনেক রিজিড হয়ে গেল, তখন কি হলো না সেই জিনিসটা এমন হয়ে গেল যে তারা আর শুধুমাত্র যে ফ্রিডমের কথা বলছিল, ফ্রিডমটা পাল্টে হয়ে গেল কি টেরর। টেরর মানে হচ্ছে ভয়, ভীতি। তখন সবাই দেশের সরকারকে ভয় পায়, মানে কিছু বললে সরকার পুলিশ অফিসার নামিয়ে দেবে, তারপর হচ্ছে আর্মি ফোর্স নামিয়ে দেবে, দিয়ে সবাইকে অত্যাচার করবে, কেউ যেন কিছু না বলতে পারে, না করতে পারে, সেরকম একটা ভয়ে ভয়ে থাকে। তো যে ধারণাটা প্রথমে যেটা ছিল সবাই মিলে যে প্রতিবাদ করছিল যেটা ছিল ফ্রিডম, সেটা কনভার্ট হয়ে কি হয়ে গেল টেরর। তাহলে হেগেল বলছে কি এই যে অপোজিশন, ইনফ্যাক্ট আমাদের বাস্তব জীবনেও এরকম হয়, হয়তো আমরা কাউকে অনেক বেশি ভালোবাসি কিন্তু একটা সময় পরে গিয়ে একদম উই হেট দেম, তো লাভ তার অপোজিশনে চলে যাচ্ছে, হেট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো বারবার একটা আইডিয়া তার অপোজিশন এবং দুটোর মধ্যে কনফ্লিক্ট হওয়ার পরে সেখান থেকে একটা নতুন আইডিয়া এবং এইভাবে রোল করছে। তো হেগেলের মতে কি এটাই হচ্ছে কি তার হেগেলিয়ান ডায়ালেকটিক্স। ওকে, আরেকটা কনসেপ্ট হচ্ছে যেটা জেইস্ট। হেগেল বলে কি যেমন আমাদের একটা স্পিরিট আছে, আমাদের একটা সত্তা আছে, আমরা অনুভব করতে পারি সব কিছু, আমাদের একটা ইন্টেলেক্ট আছে, তেমন
পৃথিবীর ইতিহাসে একটা তার নিজস্ব একটা সত্তা আছে। ইতিহাস এমনি এমনি হয়ে যাচ্ছে, আমরা যা করছি সেই অনুযায়ী কাজ চলছে, বা আমরা সবাই মিলে যেটা করবো সেটাই ইতিহাস তৈরি হচ্ছে, এমনটা নয়। হেগেল বলে কি ইতিহাসের একটা নিজস্ব সত্তা আছে, ইতিহাসের একটা স্পিরিট আছে। সেই যে স্পিরিট, সেটার নাম হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজে জেইস্ট। তার একটা সোল আছে ইতিহাসের, এবং সেই ইতিহাসের নিচে আমরা সবাই কাজ করছি। এমনটা নয় যে আমি একটা কাজ করলাম, আপনি একটা কাজ করলেন, সবার পৃথিবীর মানুষ মিলে একটা কাজ করছি যার ফলে পৃথিবীর ভবিষ্যৎটা তৈরি হচ্ছে, এমনটা নয়। হেগেল বলছে কি পৃথিবীর ইতিহাসে তার নিজস্বই কতগুলো প্যাটার্ন আছে, তার নিজস্বই কতগুলো রূপ আছে, তার একটা নিজস্ব ইন্টেলেক্ট আছে, আর সেই ইন্টেলেক্টটা তার মতো করে চলতে থাকছে, আর আমরা তার সাথে পার্টিসিপেট করছি, কখনো তার সাথে আছি, কখনো তার এগেনস্টে আছি। তো একটা সবসময় একটা কনফ্লিক্ট চলতে থাকছে সেই ইতিহাসের সাথে। এবং ইতিহাসে সে যে সোল, বা সে যে তার যে ইন্টেলেক্ট, তার যে স্পিরিট, ঠিক আছে, সেটাই হচ্ছে কি জেইস্ট। এবং এটা হচ্ছে হেগেলের কনসেপ্ট অফ দ্য জেইস্ট, এবং সেটা হেগেল অনেক ভালো করে এক্সপ্লেন করে তার বইতে, তো এখন আমি তার ডিটেলসে যাচ্ছি না। এবার এখানে হচ্ছে একটা কনফ্লিক্ট আছে হেগেলের সাথে ইমানুয়েল কান্তের, ঠিক আছে। কান্তের মতে আমরা অ্যাকচুয়ালি কোনোদিনও বাইরের জগৎ থেকে পুরোপুরি জানতে পারবো না, কারণ সেন্সেসের দ্বারা আমরা কন্ডিশন। কিন্তু হেগেলের মতে না, আমরা অ্যাকচুয়ালি জানতে পারবো। ইমানুয়েল কান্তের মতে কি আমাদের মধ্যে আর নেচারের মধ্যে একটা বাধা আছে, একটা প্রতিবন্ধকতা আছে। অর্থাৎ যেখানে আমরা সবসময় এরকম অনুভব করি যে সব কিছুর থেকে আমরা আলাদা, মানে গাছপালা, পশু পাখি, প্রাণী, আকাশ বাতাস, পাথর, সমুদ্র, ইনফ্যাক্ট অন্যান্য মানুষ, তাদের সবার থেকে আমরা আলাদা। মানে আমি একা একটা সত্তা আর বাকি সব কিছু একটা জিনিস, ঠিক আছে, দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে। তো আমরা নেচারকে বোঝার চেষ্টা করছি সবসময়, স্ট্রাগল করছি সবসময়। কিন্তু হেগেলের মতে কি অ্যাকচুয়ালি এমনটা নয়, আমরা প্রকৃতির থেকে আলাদা নই, প্রকৃতিরই একটা এক্সটেনশন, প্রকৃতিকে একটা বর্ধিত অংশ হচ্ছে আমরা। আমরা পুরোপুরি প্রকৃতির থেকে আলাদা নই। যদি আমরা পুরোপুরি আলাদা হতাম তাহলে আমরা কখনো জ্ঞান অর্জন করতে পারতাম না, কারণ আমরা যা কিছু প্রকৃতি সম্পর্কে জানছি সেই জিনিসটা আমাদের কাছে এত বাস্তব, এত রিয়েল মনে হয় কেন? যা কিছু আমরা ফিল করি, যা কিছু আমরা এক্সপেরিয়েন্স করি, যা কিছু আমরা মানে রিজনিং করি, যে যুক্তি তর্ক, এই যে ইন্টেলেক্ট, সেই সব কিছু এত বেশি বাস্তব, এত বেশি সত্যি মনে হতো না যদি আমরা প্রকৃতির থেকে পুরোপুরি আলাদা হতাম, ঠিক আছে। তো এই হেগেল বলছে কি আমরা প্রকৃতির একটা বর্ধিত অংশ, প্রকৃতি আর আমরা আলাদা নই, বরঞ্চ প্রকৃতির একটা এক্সটেনশন, সেটা হচ্ছে আমরা একটু দূরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরাই হচ্ছে প্রকৃতি এবং প্রকৃতিই হচ্ছে আমরা। এবং আমরা বারবার এই যে যেটা ইমানুয়েল কান্ত যেটা বলছে কি থিং ইন ইটসেলফ, অর্থাৎ ধরো যাকে যে একটা বই আছে, বইয়ের মধ্যে একটা থিং ইন ইটসেলফ আছে, তো ইমানুয়েল কান্তের মতে এর মধ্যে যেটা আছে সেটা আমি কখনো জানতে পারবো না। কিন্তু হেগেলের মতে কি যে অ্যাকচুয়ালি থিং ইন ইটসেলফটা অ্যাকচুয়ালি আমারই একটা সত্তা, মানে আমি একটা সাবজেক্ট হিসেবে আমার মধ্যে একটা সেই এসেন্স আছে, একটা ভ্যালু আছে, একটা মূল্য আছে, আমি হচ্ছে অ্যাবসলিউট, অর্থাৎ আমার মধ্যে একটা নির্যাস আছে, আর সেই নির্যাসটাকে আমি নিজের অজান্তেই প্রজেক্ট করছি, বা আমি ছুঁড়ে দিচ্ছি বাইরের জগতের সাথে সেটা মিশে যাচ্ছে, এবং তারপর আমার মন ইন্টেলেক্টের থ্রুতে বা রিজনের থ্রুতে সেই জিনিসটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করছে। এই বইটার মধ্যে অ্যাকচুয়ালি সেই থিং ইন ইটসেলফটা নেই, শুধু বইটা এমনভাবে আমার সামনে উঠে আসছে, বা এই জগৎটা বা পৃথিবীটা আমার সামনে এমনভাবে উঠে আসছে মনে হচ্ছে যেন এর মধ্যেই সেই অ্যাকচুয়াল মূল্যটা আছে, অ্যাকচুয়াল নির্যাসটা আছে, কিন্তু সেই অ্যাকচুয়াল নির্যাসটাই এটার মধ্যে নেই, আছে আমার মধ্যে। আমি এটাকে এর মধ্যে দিয়ে রেখেছি, তারপর এগুলোর মধ্যে দিয়ে আমি সেটাকে আবিষ্কার করার চেষ্টা করছি। এগুলো একটা মধ্যক বা একটা মিডিয়ান, ঠিক আছে। যেমন মোবাইল ফোন, আমি যে কথাটা বলছি সেটা প্রধান বিষয়, মোবাইল ফোনটা কি একটা মধ্যক যেটা কথাটাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে যাচ্ছে, সেটা একটা ইনস্ট্রুমেন্টের মতো কাজ করছে। তো বাইরের প্রকৃতি বা নেচার বা জগৎ এই সব কিছুকে একটা মধ্যকের মতো কাজ করছে, আর অ্যাকচুয়াল যে এসেন্স যেটা কান্ত বলছে থিং ইন ইটসেলফ, সেটা হচ্ছে কি আমাদের মধ্যে আছে, আমরা সেটাকে জগতে প্রজেক্ট করে রেখেছি। এবং আরও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে কি দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাপিয়ারেন্স। এই যে এসেন্সটা, ইমানুয়েল কান্তের মতে কি এসেন্সটা হচ্ছে বইটা যে আমার সামনে উঠে আসছে, বা বাইরের প্রকৃতি বা যে কোনো একটা শার্পনার বা একটা পেন্সিল যাই হোক না কেন, বা টি শার্ট হোক না কেন, তো সেটা আমার সামনে উঠে আসছে এমনভাবে যখন আমি সেটা নিয়ে ভাবছি, যুক্তিতর্ক অ্যাপ্লাই করছি, তখন আমার মনে হচ্ছে যে এর ভিতরে, এর পিছনে, এই জিনিসটার পিছনে কোনো একটা জিনিস আছে যেটা হচ্ছে থিং ইন ইটসেলফ, একটা নির্যাস, একটা সত্তা। কিন্তু প্রকৃতপক্ষে সেই থিং ইন ইটসেলফটা এর পিছনে নয়, মানে এর ভিতরে নয়, বরং এর সামনে আছে। মানে এই অ্যাপিয়ারেন্সটা সেই অ্যাপিয়ারেন্সের একটা অ্যাপিয়ারেন্স সেটা, কিন্তু আমরা যখন স্বাভাবিকভাবে ইন্টেলেক্টটা ইউজ করছি তখন আমাদের মনে হচ্ছে যেন এটার পিছনে আছে, কিন্তু অ্যাকচুয়ালি না, বরঞ্চ এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স অফ দ্য অ্যাপিয়ারেন্স। ওকে, এটা হচ্ছে কি হেগেলের একটা কনসেপ্ট বা হেগেলের একটা ধারণা। তো হেগেলের মতে আমরা অ্যাজ এ সাবজেক্ট হচ্ছে অ্যাবসলিউট,
অর্থাৎ আমরা চাইলে আমরা পুরো জগৎকে বা প্রকৃতিকে বা আমরা সব কিছুর উপরে আমরা নিজেকে মানে আধিপত্য বিস্তার করতে পারি। আমরা চাইলে আমরা জীবনকে জিতে নিতে পারি, আমরা চাইলে প্রকৃতিকে জিতে নিতে পারি, আমরা চাইলে অনেক কিছু মানে কি বলবো একটা মানে ভালো একটা জিনিস তৈরি করতে পারি, পৃথিবীকে একটা স্বর্গের মতো জায়গাতে তৈরি করতে পারি, ঠিক আছে। কিন্তু হেগেলের মতে তৈরি করতে পারি এমনটা নয়, বরঞ্চ বরং এমন যে তৈরি করার একটা পোটেনশিয়াল আমাদের মধ্যে আছে, বা তৈরি করার সেই এসেন্সটা আমাদের মধ্যে আছে, বা আমরা অলরেডি অ্যাকচুয়ালি সেরকম হেগেলের মতে। কিন্তু কান্টের মতে যে অ্যাকচুয়ালি আমরা সেরকম পসিবল নয়, কারণ আমরা কন্ডিশনাল, আমাদের সেন্সেসগুলো কন্ডিশন, তো আমাদের এক্সপেরিয়েন্সও কন্ডিশন, যার ফলে আমাদের রিজনিংয়ের থ্রুতে আমরা জগতের মধ্যে ন্যাভিগেট করতে পারি, আমরা সব কিছুকে সামলে চলতে পারি, কিন্তু অ্যাকচুয়াল যে কোর জিনিসটা সেটা আমরা কখনোই পাবো না, ঠিক আছে, কারণ সেটা বাইরে আছে, সেটা থিং ইন ইটসেলফ আমাদের ক্যাপাসিটির বাইরে। তো কিন্তু হেগেল বলছেন আমরা অ্যাবসলিউট, ওই থিং ইন ইটসেলফটা অ্যাকচুয়ালি আমরাই, আমাদেরই একটা সত্তা, আমাদেরই অংশ, ঠিক আছে। তো আমার মতে যে আমি হেগেলিয়ান সাবজেক্ট, মানে আমি হেগেলিয়ান ফিলোসফিতে বেশি বিশ্বাস করি, এবং আমার মতে আমরা অ্যাজ এ অ্যাবসলিউট সাবজেক্ট। ওকে, হ্যাঁ এমনটা নয়। এবার এখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস বোঝার আছে, যে যে হেগেলিয়ান ফিলোসফার হবে, যে হেগেলিয়ান সাবজেক্ট হবে, সে কিন্তু কান্টিয়ান সাবজেক্ট। অর্থাৎ ইম্যানুয়েল কান্টকে না বুঝে কেউ হেগেলকে কোনোদিনও বুঝতে পারবে না। ওকে, কারণ হেগেল নির্ভর করছে কান্তের উপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে কান্তের পথ দিয়ে গিয়েই হেগেলকে ছোঁয়া সম্ভব, কান্তের রাস্তা দিয়েই আমাদেরকে যেতে হবে। তো যে হেগেলিয়ান সে অলরেডি কান্তিয়ান, কিন্তু যে কান্তিয়ান অর্থাৎ যে ইম্যানুয়েল কান্তের দর্শনকে মেনে চলে, সেই ফিলোসফিক আন্ডারস্ট্যান্ডিং মেনে চলে, সে যে হেগেলিয়ান তার কোনো মানে নেই। ওকে, মানে বোঝাতে পারছি? অর্থাৎ সব মানুষই একটা প্রাণী, কিন্তু সব প্রাণীই মানুষ নয়, এরকম। ওকে, অর্থাৎ কান্তিয়ান যে হবে সে হেগেলিয়ান হয় তার কোনো মানে নেই, কিন্তু যে হেগেলিয়ান তাকে কান্তিয়ান হতেই হবে। ইনফ্যাক্ট স্ল্যাভজ জিচেক বলে একজন ফিলোসফার আছে, তিনি বলেছেন যে হেগেল হচ্ছে অনেক বেশি কান্তিয়ান রাদার দ্যান কান্ট হিমসেলফ। অর্থাৎ ইম্যানুয়েল কান্ট তার যে ফিলোসফি, তার যে দর্শন, সেটা সম্পর্কে তিনি যতটা জেনেছেন তার থেকে হেগেল অনেক বেশি জানেন, ঠিক আছে। অর্থাৎ কান্তিয়ান ফিলোসফার হিসেবে কান্টকেও হেগেল সারপাস করে যায়, ঠিক আছে, সেই জন্য সে হেগেলিয়ান। এরকম ধরনের একটা কনসেপ্ট হচ্ছে আমাদের স্ল্যাভজ জিজেক, উনি একজন চেকোস্লোভিয়ান রাইটার, ওনার দ্য সাবলিম অবজেক্ট অফ ইডিওলজি বলে ওনার একটা বই আছে, যেখানে উনি এরকম ধরনের জিনিস তার লাস্ট চ্যাপ্টারে এক্সপ্লেন করেছেন। ওকে, যেটা আমি এখনও পুরোপুরি এগ্রি করি এমনটা নয়, কারণ আমি এখনও হেগেল এবং কান্তের সমস্ত লেখাগুলোকে স্টাডি করে উঠতে পারিনি। তো আই হোপ যে আমি স্টাডি করবো, এবং সেগুলো আমাদের চ্যানেলে মানে হেগেলের প্রত্যেকটা বই সম্পর্কে আমরা আলোচনা করব, ইম্যানুয়েল কান্তের সমস্ত বুকসগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, স্পেশালি হেগেলের ফেনোমেনোলজি অফ দ্য স্পিরিট বলে যে বইটা আছে, যেখানে মিরর স্টেজের একটা কনসেপ্ট হয়, যে ছোটোবেলায় যখন শিশু থাকি আমরা, তখন আমাদের মধ্যে চেতনা বা আমাদের সেলফ ইমেজ কী করে তৈরি হয়, বা আমাদের মধ্যে যে এই যে আমি মানে রুদ্র, আমার এই জিনিস ভালো লাগে, এইগুলো খারাপ লাগে, বা আমার বাবা মা, আমার বন্ধু, বা আমি এরকম সমাজে বসবাস করেছি, একটা সেলফ ইমেজ কী করে তৈরি হয় একটা শিশুর মনে, ওটাকে মিরর স্টেজ বলে। হেগেলের মিরর স্টেজ আছে, ল্যাকানের আছে, ফ্রয়েডের আছে, তিনজনের মিরর স্টেজ আলাদা আলাদা কনসেপ্ট আছে। তো তিনটেই আমরা এক্সপ্লেন করবো, হেগেলেরটাও আমরা এক্সপ্লেন করবো, হয়তো ফ্রয়েড আর ল্যাকানেরটা একটু আগে এক্সপ্লেন করবো আমাদের চ্যানেলে, হেগেলটা একটু দেরি হবে, কারণ আমরা গ্রিক ফিলোসফি থেকে পরপর ভিডিওগুলো বানাতে আসবো। ওকে, তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পেরেছো, এবং তোমরা কমেন্ট সেকশনে এটা লিখে জানাও যে তোমাদের কাকে বেশি ভালো লাগলো, তোমরা কান্ট থেকে বেশি বিশ্বাস করো নাকি হেগেলকে বেশি বিশ্বাস করো। আমি কিন্তু হেগেলকে বেশি বিশ্বাস করি, বা হেগেলিয়ান বলতে গেলে। ওকে, এমন নয় যে আমার কান্টকে ভালো লাগে না, ইনফ্যাক্ট ইম্যানুয়েল কান্টকে আমার খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট অন্যরা অনেকেই কান্টকে বিভিন্ন মানে কান্টের কন্ট্রিবিউশন অনেক বেশি অ্যাকচুয়ালি। এখন তো হেগেল প্রায় অলমোস্ট আমরা প্রায় ভুলে গেছি, বা হেগেলকে অনেক কম ব্যবহার করা হয়, ঠিক আছে। রিসেন্ট সময় লাস্ট এই 20 বছরে হেগেল অনেক বেশি পপুলার হয়েছে, কিন্তু তার আগে পর্যন্ত কান্টই বেশি পপুলার ছিল, এবং কান্ট মানে লাস্ট 20 বছর আর কি নতুন করে পপুলার হয়েছে। সেই সময়গুলো তো অবভিয়াসলি হেগেল এবং কান্ট দুজনেই পপুলার ছিল সেই সময়। লাস্ট 20 বছরে হেগেল নতুন করে তার পপুলারিটি পাচ্ছে আবার, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং টেকনোলজি, এগুলো বিভিন্ন নতুন যে প্রশ্নগুলো আমাদের সামনে উঠে আসছে সেগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। কিন্তু কান্ট অ্যাকচুয়ালি অনেক কন্ট্রিবিউশন কান্তের ম্যাথামেটিক্সে অ্যান্ড ফিজিক্সে বিশেষ করে, কারণ বেসিক্যালি যে ম্যাথামেটিক্যাল রিজনিং, ফিজিক্স, এই সমস্ত সাবজেক্টগুলো হিউজলি কান্তের দ্বারা ইনফ্লুয়েন্স, কান্তের থেকে ইন্সপায়ার। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কাকে বেশি ভালো লেগেছে, কান্ট নাকি হেগেল। এবং আজকের জন্য এতটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে।
তো থ্যাংক ইউ সো মাচ। এবং তোমরা আমাদের ভিডিওটাকে হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং যত তাড়াতাড়ি আমরা 3K অথবা 5K সাবস্ক্রাইবারে পৌঁছতে পারবো তত তাড়াতাড়ি আমরা একটা হিন্দি ইউটিউব চ্যানেল খোলার প্ল্যান করছি। তার সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি, শুধুমাত্র আমি অপেক্ষা করছি যে আমাদের চ্যানেলটা একটু গ্রো হলে তারপর আমি চ্যানেলটা যেন ওপেন করি। ওকে, তো তোমরা ভালো করে চ্যানেলটাকে শেয়ার করো যেন আমাদের চ্যানেলটা অনেক তাড়াতাড়ি যেন আমরা গ্রো হতে পারি। ওকে, আর কমেন্টে লিখে জানাও তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। চলো, টাটা, বাই।